ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি আমার ভিডিওর মাধ্যমে একদম কম টাকা খরচা করে দারুণ সুন্দরভাবে তোমাদের ঘুরিয়ে দেখাবো নতুন একখানা সমুদ্র সৈকত। তবে কোথায় এই নতুন সমুদ্র সৈকত, যেখানে হাতে মাত্র 2-1 দিনের ছুটি থাকলে পরে কলকাতার হাতের কাছে দারুণ সুন্দর এই নতুন সমুদ্র সৈকত থেকে তোমরা ঘুরে যেতে পারবে। কলকাতা থেকে মাত্র 40 টাকা খরচা করে লোকাল ট্রেন ধরে কিভাবে এখানে এসে পৌঁছাবে লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে। নতুন এই সমুদ্র সৈকতের আশেপাশে আর কোন কোন সমুদ্র সৈকত রয়েছে যেখানে আসলে পরে মাথা পাগল করা ভিউ দেখতে পারবে, এমনকি সমুদ্র সৈকতের একদম হাতের কাছে তোমরা কম টাকা খরচা করে কোথায় থাকবে, যেখানে থাকবে সেখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন তো তুলে ধরবো। তাছাড়াও থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভ্রমণে কত টাকা খরচা হতে পারে সেটাও জানিয়ে দেব। আশা করছি বন্ধুরা শেষ পর্যন্ত থাকলে পরে ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, নতুন একখানা যাত্রাপথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দাঁড়িয়ে রয়েছি এখন আমি হাওড়া স্টেশনে। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন ভোর 5:30। আমার এই ছোট্ট সুন্দর ভিডিওটির মাধ্যমে একদম নতুন একখানা টুরিস্ট পয়েন্ট এবং নতুন একখানা সমুদ্র সৈকত ঘুরিয়ে দেখাবো। আশা করছি যে জায়গাটির সন্ধান দেব এই জায়গাটি অনেকের কাছে চেনা হলেও অনেক বন্ধুদের কাছে এখনো পর্যন্ত অচেনা। তাই শেষ পর্যন্ত আমার সাথে থেকো। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। ঘড়ির কাঁটায় যেহেতু বললাম ভোর 5:30 বাজে, হাওড়া স্টেশন থেকে ভোরবেলা 5:40 রয়েছে হাওড়া টু হলদিয়া লোকাল ট্রেন। যে লোকাল ট্রেন ধরে আজকে সবার প্রথমে পাড়ি দেবো আমি সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। আপাতত হাওড়া স্টেশনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। হাওড়া স্টেশনে এসে পৌঁছালো লোকাল ট্রেন। যে লোকাল ট্রেনটি ধরে আমি রওনা দেব সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। ভোরবেলা 5:40 আমি হাওড়া টু হলদিয়া লোকাল ট্রেন ধরেছিলাম। তবে তোমরা চাইলে পরে ভোরবেলা 5:15 হাওড়া টু মেদিনীপুর লোকাল ট্রেন, নয়তো ভোরবেলা 5:55 হাওড়া টু আমতা লোকাল ট্রেন, এই ট্রেনগুলো ধরলে পরে খুব সহজেই সঠিক সময় সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে যেতে পারবে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে টিকিয়াপাড়া স্টেশন, দাসনগর, রামরাজাতলা স্টেশন এবং তারপরেই চলে আসবে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 6:05। এইমাত্র পৌঁছালাম আমি সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে আমি ট্রেন থেকে নেমে পড়েছি। সাঁতরাগাছি স্টেশনটা আজকে ভ্রমণের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একখানা স্টেশন, কারণ এইখান থেকে মেন যাত্রাপথটা আমার শুরু হবে। সকালবেলা 6:40 সাঁতরাগাছি স্টেশন থেকে রয়েছে সাঁতরাগাছি টু দীঘা লোকাল ট্রেন, যে ট্রেনটি আমি ধরে আজকে আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। এবারে দীঘা লোকাল ট্রেন ধরছি বলে তোমরা নিশ্চয়ই ভাবছো শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর নয়তো আমি দীঘাই ঘুরিয়ে দেখাবো। না না, এই সমস্ত সমুদ্র সৈকতগুলো ঘুরিয়ে দেখাবো না, একদম অফবিট সুন্দর একখানা সমুদ্র সৈকত ঘুরিয়ে দেখাবো আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তোমরা শেষ পর্যন্ত থেকো, দেখো আমি কোথায় নিয়ে যাচ্ছি। তবে 4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে এখন আমি সোজা চলে যাব সিঁড়ি ধরে ফুট ওভার ব্রিজের ওপরে, কারণ ফুট ওভার ব্রিজের ওপরে দাঁড়িয়ে থাকলে পরে আমার সুবিধা হবে। কারণ এই যে দীঘা লোকাল ট্রেনটি, এই ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন থেকে নয় 1 নাম্বার, নয় 4 নাম্বার, নত 6 নাম্বার, নয় 8 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তাই ফুট ওভার ব্রিজের ওপরে দাঁড়িয়ে অ্যানাউন্সমেন্টটা যতক্ষণ না করছে ততক্ষণ অপেক্ষা করব। আর কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে সেটা তো অবশ্যই আমি নিজে জানার পরে তোমাদেরকেও জানিয়ে দেবো। সকালবেলা 6:40 সাঁতরাগাছি থেকে ছাড়া দীঘা লোকাল ট্রেনটি যখন প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে সেই সময় অ্যানাউন্সমেন্টটা করবে সাঁতরাগাছি মেচেদা টু দীঘা লোকাল ট্রেন কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। এই অ্যানাউন্সমেন্টটার দিকে একটু তোমরা খেয়াল রাখবে। 6:40 সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার লোকাল ট্রেন সাঁতরাগাছি স্টেশনে 6 নাম্বার প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে।
নম্বর প্ল্যাটফর্মে আমিও দাঁড়িয়ে রয়েছি, ট্র্যাকে ট্রেনও দাঁড়িয়ে রয়েছে, লোকাল ট্রেন। তবে এই ট্রেনটি না খুব ফাঁকাই থাকে, যেহেতু আমি রিশুকে নিয়ে জার্নি করি আমার জন্য বেশ ভালো। ফাঁকায় ফাঁকায় এবারে খুব সুন্দরভাবে ট্রেন ধরে রওনা দেব আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তোমরা তো দেখতেই পারছো, সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তবে সবসময় যে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ট্রেন ছাড়বে এমনটাও নয়, তাই বারবার করেই বলছি অ্যানাউন্সমেন্টটার দিকে একটু তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে। সকালবেলা 6:40-এ যখন সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে, সেই সময় ট্রেনের নামটা থাকে সাঁতরাগাছি টু মেচেদা লোকাল। মেচেদাতে সকালবেলা 8টার সময় পৌঁছে গিয়ে সকালবেলা 8:05-এ এই ট্রেনটি আবার মেচেদা টু দীঘা লোকাল ট্রেন হয়ে যায়। এই একটি মাত্র ট্রেন দুটো নামে তোমাদেরকে সরাসরি সাঁতরাগাছি থেকে দীঘাতেও পৌঁছে দেবে। তবে আমাদের গন্তব্যস্থল দীঘা নয়, আমাদের গন্তব্যস্থল মানে যে স্টেশনে নামবো সেখানে আমরা পৌঁছে গিয়েছি। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 10:30। এই মাত্র পৌঁছালাম আমি আশাপূর্ণা দেবী স্টেশনে। আশাপূর্ণা দেবী স্টেশনে ট্রেন আসার সঠিক সময় ছিল সকালবেলা 10:22-এ, সেখানে আমরা 10:30টার সময় পৌঁছালাম। ব্যাক সাইডে এই যে লাল রঙের ঘরটা দেখা যাচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশনের, এটা হলো টিকিট কাউন্টার। গ্রাম্য পরিবেশের মাঝে ছোট্ট একখানা রেলওয়ে স্টেশন, যেখানে একটি মাত্র রেল লাইনের ট্র্যাক রয়েছে। উল্টো দিকে আপাতত হেঁটে যাচ্ছি। সাঁতরাগাছি স্টেশনের দিক থেকে যে আমরা এলাম, আবার সাঁতরাগাছি স্টেশনের দিকেই এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে গেলে পরে বড় একখানা বোর্ডের মধ্যে লেখা রয়েছে আশাপূর্ণা দেবী স্টেশনের নামটা। তার পাশ দিয়ে মাটির সরু রাস্তা রয়েছে, যে রাস্তা ধরে কিছুটা দূর এগিয়ে গেলে পরে মেন রোড দেখা যাবে। যে মেন রোডের কাছেই এখন আমি যাব। তবে হাওড়া স্টেশন থেকে জার্নি শুরু করেছিলাম ভোরবেলা। হাওড়া স্টেশন থেকেই একদম আমি আশাপূর্ণা দেবী স্টেশনে আসার জন্য টিকিট কেটে নিয়েছিলাম সরাসরি। মাথা পিছু খরচা হলো মাত্র 40 টাকা। স্টেশন চত্বর থেকে হাঁটা পথে চলে এসেছি মেন রোডে। মেন রোডে এসে একখানা টোটো আমি রিজার্ভ করে নিয়েছি, আর এইখান থেকে টোটোতে বসে সোজা রওনা দেব আমি নতুন যে সমুদ্র সৈকতটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই সমুদ্র সৈকতে পৌঁছানোর জন্য। তবে আমি যে আশাপূর্ণা দেবী স্টেশন চত্বর থেকে টোটো রিজার্ভ করে নতুন গন্তব্যস্থলে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আমার টোটো ভাড়া কত টাকা লাগলো সেটা আমার সাথে থাকলে পরে আস্তে আস্তে তোমাদেরকে সবটাই জানিয়ে দেব। ফাইনালি এইবারে টোটোতে বসে রওনা দিলাম নতুন গন্তব্যস্থল, মানে আজ আমার ভিডিওর মাধ্যমে যে জায়গাটি আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো সেইখানে পৌঁছানোর জন্য। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি বর্ষাকাল পছন্দ হয়? আমি কিন্তু ভীষণ পরিমাণে বর্ষাকাল পছন্দ করি, কারণ বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টির ছোঁয়া পেয়ে আমাদের আশেপাশে থাকা প্রতিটা গাছগাছালি এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, তাতে না প্রকৃতির শোভাটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর এখন আমরা যে ব্রিজের ওপর দিয়ে জার্নি করছি, এই ব্রিজটির নাম হলো শৈলা ব্রিজ। তোমরা চাইলে কলকাতা থেকে 4 চাকা গাড়ি কিংবা বাইক নিয়ে, মানে এক কথায় যাকে বলে যাদের পার্সোনাল গাড়িটা রয়েছে, তারা নিজস্ব গাড়ি নিয়ে খুব সহজেই চলে আসতে পারো আজকের দেখানো এই গন্তব্যস্থলে। ফাইনালি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। তোমরা ভীষণভাবে চিন্তিত রয়েছো যে আমি কোথায় এলাম, কোথায় এসছি আমি তোমাদের অবশ্যই বলবো। তবে আমি যে আশাপূর্ণা দেবী স্টেশন থেকে জার্নি শুরু করেছিলাম আমার গন্তব্যস্থলে আসা পর্যন্ত, এই যে রাস্তার সুন্দর ভিউ যতটা সম্ভব হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর বুঝতেই পারছো হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, এই বৃষ্টির মধ্যে খুব সুন্দরভাবে আশেপাশের ভিউটা তুলে ধরার চেষ্টা করছি। এবারে মেন কথায় আসি, আমি কিভাবে কার টোটোতে বসে এখানে এসে পৌঁছালাম। কাকুকে দেখে তোমরা চিনতে পারছো তো? মন্দারমণির আশেপাশে যে কটা সাইট সিন রয়েছে, যতগুলো সমুদ্র সৈকত রয়েছে, মোটামুটি মন্দারমণিতে আসলে পরে সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য কাকুকেই আমি আগে থেকে বলে রাখি। কাকুর টোটো ধরেই চলে এসেছি আজকের এই নতুন গন্তব্যস্থলে। টোটো থেকে নামা মাত্র আশেপাশের যে ভিউ এত সুন্দর, এত রকমের পরিযায়ী পাখিদের ডাক, এত সুন্দর লাগছে কি বলবো। আশেপাশের ভিউটা একটু তোমাদেরকে দেখাই, তারপরে জায়গাটার নাম বলছি। পুরো ঝাউ বনে ভর্তি,
ভীষণ সুন্দর লাগছে। আর আপাতত এখন আমি দাঁড়িয়ে রয়েছি বগুড়ান জালপাই। অনেকেই বলে বগুড়াই জলপাই, অনেকে বলে বগুড়াম জলপাই। বিশ্বাস করো, আমি আসার সময় এখানে একখানা ব্যানার রয়েছে এবং অ্যারো সাইন দিয়ে লেখাও রয়েছে যে জায়গাটার নাম কি, বগুড়ান জালপাই। সামনের দিকে রয়েছে সমুদ্র সৈকত। এই যে সামনের দিকে মাটির রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। ডুবলাগড়ি সমুদ্র সৈকত, বাগদা সমুদ্র সৈকত, এদিকে ঘুরে দেখেছি লয়ালগঞ্জ সমুদ্র সৈকত। প্রত্যেকটি সমুদ্র সৈকতের আশেপাশে ছোট বড় আমরা দেখেছিলাম ঝাউবন, যেখানকার সৌন্দর্য সত্যি ভীষণ সুন্দর হয়। তবে বগুড়ান জালপাই সমুদ্র সৈকতের পাড় জুড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে বলতেই পারো রয়েছে ঘন ঝাউবন। শুধু কি তোমরা বড় বড় আকাশ ছোঁয়া ঝাউ গাছ দেখতে পারবে? না না, ঝাউ গাছের সাথে সাথে রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ কিংবা ক্যাকটাস গাছ, যেইগুলো টোটো থেকে নামার পরে যখন তোমরা হাঁটা পথে সমুদ্র সৈকতের দিকে হেঁটে যাবে, এই সুন্দর ভিউটা ক্যাপচার করতে পারবে, যা চোখের সামনে দারুণ সুন্দরভাবে ফুটে উঠবে। খোলামেলা এই প্রকৃতির মাঝে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। সব থেকে দারুণ বিষয় কি জানো? এই ঝাউবনের মাঝখানে ছোট্ট ছোট্ট 2-4টে ঘর রয়েছে জেলে দাদাদের। তাদের সাথে বসে একটু কথা বলা আর সুন্দর প্রকৃতিকে অনুভব করা, সময়টা বেশ সুন্দর কেটেছিল। বগুড়ান জালপাই নামটা শুনে একটু অবাক হচ্ছ। অনেক বন্ধুদের কাছে এই জায়গাটা হয়তো চেনা হতে পারে, তবে আমি জানি অনেক বন্ধুদের কাছে এখনো পর্যন্ত বগুড়ান জালপাই এই সমুদ্র সৈকতটা অনেকের কাছেই অচেনা। আর তোমাদেরকে চেনানোর জন্য, জায়গাটা সুন্দরভাবে এক্সপ্লোর করার জন্য আমি চলে এসেছি। এখানে আসলে পরে তোমরা কি দেখবে, এখানকার পরিবেশটা কেমন, সবটাই তুলে ধরবো। এমনকি এই সুন্দর নির্জন সমুদ্র সৈকতটা যদি তোমরা একটা নাইট স্টে করে এসে ভালো করে ঘুরে দেখে নিতে চাও, তাহলে কোথায় বা তোমরা নাইট স্টে করবে, সবটাই আস্তে আস্তে বলবো। সামনেই দেখা যাচ্ছে প্রাণ খোলা একদম নীল আকাশের নিচে জলরাশি। এটাই হলো বগুড়ান জালপাইয়ের সমুদ্র সৈকত। জায়গাটা ভীষণ সুন্দর। বগুড়ান জালপাই সমুদ্র সৈকতের পাড় জুড়ে এত সুন্দর ঘাস, মানে ঘাস বলতে কি, সমুদ্র সৈকতের পাড় জুড়ে তো শুধু আমরা বালি আর বালিই দেখি, কিন্তু এইখানে দেখলাম সামনের দিকে যেরকম ভিউটা দেখালাম পুরো বালি রয়েছে সমুদ্র সৈকতের পাড়ে, কিন্তু এই সাইডটাতে না পুরো জায়গাটা ঘাসে ভর্তি। এত সুন্দর সবুজ হয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর কিছু এখানে ডিপ জায়গা রয়েছে। ডিপ বলতে কিছু কিছু জায়গাতে মানে বালির সংখ্যাটা অনেকটা কম, একটু গর্তর মতো হয়ে রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে জল জমে রয়েছে, এত সুন্দর লাগছে। ব্যাক সাইডে প্রচুর ক্যাকটাস গাছ রয়েছে আর সবুজে ঘেরা এই সুন্দর জায়গাটা না আমার ভীষণ ভালো লাগছে। সত্যি কথা বলতে এই সমস্ত জায়গাতে আসলে পরে মন মুগ্ধ হয়ে যাবে। আমার মন অলরেডি মুগ্ধ হয়ে গিয়েছে। শুরু হয়ে গেল বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে তবু আমি এই জায়গাটা সুন্দরভাবে ঘুরে দেখবো।
বগুড়ান জালপাই সমুদ্র সৈকতের জলে বেশ ভালো ঢেউ রয়েছে। এখানে এসে একখানা জিনিসের অভিজ্ঞতা হলো ভীষণ সুন্দরভাবে। তোমরা একটু ফলো করলে দেখতে পারবে চারিদিকে দেখো এরকম লাঠি বা বাঁশের মতো রয়েছে জলের মধ্যে চারিদিকে। আর ওই যে দেখো দাদা ভাইটা, জেলে দাদা, উনি জাল ফেলে মাছ ধরছে। অনেকে আবার হাড়ি করে জলগুলো তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে পাড়ে যাচ্ছে। ব্যাপারটা ঠিক অনেকক্ষণ ধরে দেখছিলাম, বুঝতে পারছিলাম না যে হচ্ছেটা কি। পরে কাছে গিয়ে দেখলাম, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখো এক দিদি ভাই মাছ ধরে নিয়ে যাচ্ছে, ওইদিকে 2-3 জন বসে রয়েছে, এই দিকেও 2-3 জন বসে রয়েছে। এই যে জল থেকে মাছগুলো ধরে নিয়ে যাচ্ছে, পারে না খুব সুন্দর গর্ত করা রয়েছে, তার মধ্যে প্লাস্টিক পেতে সেই জলগুলো ঢালা হচ্ছে প্লাস্টিকের মধ্যে, মানে ছোট্ট একখানা চৌবাচ্চা বা পুকুরের মতো তৈরি করা। সেই মাছগুলো মানে বিভিন্ন ধরনের মাছ উঠেছে, সেইখান থেকে বাগদা চিংড়ির ছোট ছোট বাচ্চাগুলোকে বাছাই করা হচ্ছে। এত সুন্দর লাগলো ব্যাপারটা। তবে তোমরা চাইলে পরে জলে নেমে মজাও করতে পারবে। আমি যেহেতু একা এসেছি, খুব একটা বেশি জলে গিয়ে মজা করব না, নিজের মতো একটু সময় কাটাবো। মাছ ধরা হচ্ছে মূলত এইখানকার যে আশেপাশে গ্রামাঞ্চলের মানুষজন রয়েছে, সকাল সকালই বলতে পারো তারা চলে আসে মাছ ধরার জন্য। ব্যাপারটা ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এই নতুন সমুদ্র সৈকত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কত সুন্দরভাবে জাল পেতে মাছ ধরছে, মানে জালটা আগে থেকেই পাতা ছিল, যা পুরো আমি ভিজে গেলাম। এখন না জোয়ারের টাইম শুরু হচ্ছে, জলটা অনেকটাই বেড়ে যাচ্ছে, আমার একটু ভয়ও লাগছে। ভয় লাগার কারণটা কি বলবো, সৌরভ অনেকটা দূরে গিয়েছিল জলের ঢেউয়ের আর কি ভিডিও শুট করার জন্য। তো ও আমাকে বললো, আমি এখান থেকে দাঁড়িয়ে অবশ্য দেখছিলাম। তোমরা অল্প জলে মজা করো, বেশি জলে নেমে মানে স্নান করতে যেও না। কারণ একটাই, সমুদ্র সৈকতে গেলে পরে আমরা কি দেখি যে সমুদ্রের জলের ঢেউগুলো এক সারিবদ্ধভাবে কিন্তু আসে, কিন্তু এইখানে এসে যেটা দেখলাম, জলের ঢেউগুলো না যেদিক সেদিক থেকে আসছে, মানে এই দিক থেকে একগুচ্ছ জলের ঢেউ, আবার এই দিক থেকে একগুচ্ছ জলের ঢেউ, মানে যেদিক সেদিক থেকে জলের ঢেউগুলো আসছে। যার জন্য অবশ্যই বলবো অল্প জলে দাঁড়িয়ে থেকে মজা করো, বেশি দূরে যেও না। আর জলের টানটা খুব বেশি রয়েছে। সৌরভ একদম পুরো ভিজে গেছে, জলের ক্লিপটা নিতে গেছিল তখন পুরোটাই ভিজে গেছে। তো আমি এইখান থেকে দাঁড়িয়ে এই সমস্ত ভিউগুলো ক্যাপচার করছি। আরো একখানা কথা যেটা বলাই হলো না, এই জায়গাটা বান কাঁকড়া এবং রাজ কাঁকড়া দেখার জন্য খুব ভালো জায়গা। বান কাঁকড়া আর রাজ কাঁকড়া এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। আর যেহেতু আমি কাছাকাছি রয়েছি, জোয়ারের জল চলে আসছে, যার জন্য কাঁকড়াগুলো খুব কম আমরা দেখেছি। তবে পাড়ে অনেক কাঁকড়া মরে রয়েছে, সেইগুলো দেখলাম অবশ্য। দেখো জল আস্তে আস্তে পুরো বেড়ে যাচ্ছে, পুরো যে সবুজ ঘাসগুলো দেখিয়েছিলাম অত দূর জল চলে আসছে। বগুড়ান জালপাই বা নো ম্যানস সি বিচ, একদম নির্জন একখানা সমুদ্র সৈকত হলো বগুড়ান জালপাই। আর এইখানে আসার হলো একটাই কারণ, এই যে ব্যাক সাইডে ভিউটা, মানে সমুদ্র সৈকতের পাড়ে এই যে কালো রঙের একখানা কাঠের নৌকো জাল পড়ে রয়েছে, আশেপাশে ভিউটা এত সুন্দর, এই ভিউটা ক্যাপচার না করে আমি থাকতে পারলাম না, যার জন্য চলে এলাম। এখানে আরো একখানা কথা বলছি, সমুদ্র সৈকতে যখন তোমরা ঘুরতে আসবে দেখবে এরকম খড়ের তৈরি ছোট্ট ছোট্ট ঘরগুলো এখানে রয়েছে, সামনের দিকে আরো একখানা এরকম ছোট্ট ঘর দেখতে পারবে। এরকম
মানে ঘাসের বড় বড় ঘাসের ভেতরে এই যে ছোট ছোট ঘরগুলো, আমি জিজ্ঞেস করলাম যে এই ঘরগুলো কি কারণে ব্যবহার করা হয়। তো জেলে দাদারা আমাকে বললেন শীতকালে এখানে শুটকি মাছ শোকানো হয়, যেই সময় শুটকি মাছ আর কি বিচের পাড়ে ফেলে শোকানো হয়, সেই সময় যারা আর কি শোকায়, যে কাজগুলো করে, তারা এই ঘরগুলো ব্যবহার করে, শুটকি মাছ রাখে, তারা নিজেরাও থাকে। বৃষ্টি এলো বলে, ঝিরিঝিরি বৃষ্টি শুরুই হয়ে গিয়েছে, এই নৌকোর মধ্যে বসে দু একটা ছবি ক্লিক করে নেব। হাতে মাত্র 2-1 দিনের ছুটি থাকলেই অনায়াসে চলে আসা যায় এরকম সুন্দর একটা জায়গাতে, নিজের প্রিয় মানুষকে সাথে নিয়ে, নয়তো পরিবারের সকল মানুষজনকে সাথে নিয়ে। এখানে সত্যি প্রকৃতি যেন কথা বলছে। তার সাথে ঘুরে দেখা যাবে অফবিট একখানা নির্জন সমুদ্র সৈকত। বগুড়ান জালপাইতে যখন আমি এসেছিলাম, মানে যখন আমি ভিজিট করেছিলাম, এই রাস্তা ধরে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে গিয়েছিলাম। পরপর এখানে 3টে দোকান রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম ছোট্ট ছোট্ট পরপর 3টে লাইন দিয়ে দোকান রয়েছে, সামনেই দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। যখন এসেছিলাম তখন দোকানগুলো বন্ধ ছিল, এখন ফেরার পথে দেখছি 3টে দোকানের মধ্যে থেকে 2টো দোকানই খুলে গিয়েছে। তাই আর দেরি করলাম না, খাবার অর্ডার করে দিয়েছি। মোটামুটি সব ধরনের খাবার দাবারই পাওয়া যাচ্ছে, মানে শুকনো খাবার তো পাওয়া যাচ্ছে, জল, চা, কফি, ডাব, এই সমস্ত খাবারও পাওয়া যাচ্ছে, তার সাথে ম্যাগিও পাওয়া যাচ্ছিল। তাই আমি 1 প্লেট ম্যাগি অর্ডার করে নিয়েছি। ডিম, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ম্যাগিটা আমাকে বানিয়ে দিয়েছে। এখানে যেহেতু 2টো দোকান রয়েছে আর লোক সংখ্যা তো ভীষণ কম, আমি এই কাকুর দোকান থেকেও 1 প্লেট ম্যাগি অর্ডার করেছি। সামনের দিকে যে আরো একখানা দোকান খোলা দেখতে পাচ্ছ, সেখানে আমার 2 ছেলে বসে রয়েছে, তারা আবার সেই দোকান থেকে ম্যাগি অর্ডার করে খাচ্ছে। তো মোটামুটি 2টো দোকান থেকেই ম্যাগিটা ট্রাই করা আমার হয়ে গিয়েছে। মোটামুটি ম্যাগিটা খেয়ে দেখলাম বেশ ভালো বানিয়েছে। 7 টাকা দামের ছোট যে ম্যাগির প্যাকেটগুলো রয়েছে, সেখান থেকে 2 প্যাকেট ম্যাগি এবং একটা ডিম দিয়ে 1 প্লেট ম্যাগি তৈরি করে দিচ্ছিল। দাম নিচ্ছিল 50 টাকা। আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছিল। এখানে ম্যাগি, ডিম টোস্ট, মুড়ি মিশালি, এছাড়াও ডাব, আরো অনেক ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছিল। বগুড়ান জালপাই ঘোরা আমার খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। প্রায় 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই জায়গাতে এসে আমি পৌঁছেছি। একদিনে তো আর বাড়ি ফেরত যাব না, আজকের রাতটা এখানেই আমি স্টে করব। তবে কম টাকা খরচা করে কোথায় তোমরা থাকবে তারও সন্ধান আমি দিয়ে দেব। তাই এখন আমি বগুড়ান জালপাই থেকে সোজা কাকুর টোটোতে বসে আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যেই রওনা দেব। আর যেই জায়গাটার সন্ধান দেব, সেখানে তোমরা একদম কম টাকা খরচা করে থাকা এবং খাওয়ার সুবিধে পেয়ে যাবে। চলো তাহলে সেখানেই এগিয়ে যাওয়া যাক। আশাপূর্ণা দেবী স্টেশন চত্বর থেকে বগুড়ান জালপাই সমুদ্র সৈকতের দূরত্ব মোটামুটি ধরে রাখো 28 থেকে 30 কিলোমিটারের কাছাকাছি। যে প্রকৃতির মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, বা আমরা যে রাস্তা ধরে যাতায়াত করছি, বিশ্বাস করো রাস্তার আশেপাশের ভিউ এত সুন্দর, কোনো রকম টুরিস্ট পয়েন্টের প্রয়োজন পড়বে না। এই সুন্দর রাস্তা দেখলেই না মন শান্ত হয়ে যাবে। একখানা সমুদ্র সৈকত আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, তবে এখন আমি যেখানে যাচ্ছি, মানে যেখানে আমি রাত্রিবাস করব, আমাদের রাতের আস্তানাটাও না একখানা অফবিট সমুদ্র সৈকতের একদম ঠিক পাশে। আর বগুড়ান জালপাই থেকে যার দূরত্ব মোটামুটি ধরে নাও 12 কিলোমিটারের মতো। ফাইনালি চলে এলাম আমার রাতের আস্তানায়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী রামকৃষ্ণ মন্দির বিবেকানন্দ মঠের একদম ঠিক প্রবেশদ্বারের সামনে। আজকে এইখানেই আমি একটা রুম নিয়ে রাত্রিবাস করব। এইখানে থাকার কারণ সেটা তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা। আমি যে বগুড়ান জালপাই ঘুরে দেখলাম, আশাপূর্ণা দেবী স্টেশন চত্বর থেকে কাকু আমাদেরকে পিক আপ করেছিল, যে কাকুর টোটো ধরে আমি ঘুরে এলাম। আশাপূর্ণা দেবী স্টেশন থেকে জার্নি শুরু করেছিলাম, কাকু আমাদেরকে বগুড়ান জালপাইতে নিয়ে গিয়েছিল। আমি সেখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি, ঘুরেছি, ততক্ষণ কাকু আমাদের জন্য অপেক্ষা করছিল সেইখানেই, মানে টুরিস্ট পয়েন্টে। আবার আমার ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাকুর টোটোতে বসে সোজা চলে এলাম দক্ষিণ পুরুষোত্তমপুরে থাকা বিবেকানন্দ মঠে। টোটাল আমার টোটো ভাড়া, মানে টোটোটা আমি রিজার্ভ করেছিলাম, খরচা হলো 800 টাকা। আমি আর সৌরভ
দুজন রয়েছি, মাথা পিছু যদি হিসেব করি আমাদের 400 টাকা করে খরচা হয়েছে। তোমরা যদি একটা টোটো রিজার্ভ করে নাও আর মিনিমাম যদি 4 থেকে 5 জন থাকো, হিসেব করলে দেখবে খরচাটা অনেকটাই কমে যাবে। কাকু বেশ সুন্দর করে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে। আপাতত আমি দক্ষিণ পুরুষোত্তমপুরে থাকা বিবেকানন্দ মঠের ভেতরে যাব, রুম ট্যুরটা তোমাদেরকে চটজলদি করে করিয়ে দেব, তারপরে আশেপাশের জায়গাটা ঘুরিয়ে দেখাবো। এবারে মেন কথায় আসি, যদি তোমরা আগে থেকে কাকুর টোটোটা বুক করে রাখতে চাও এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য, কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। আপাতত ভেতরের দিকে এন্ট্রি করব। শ্রী রামকৃষ্ণ মন্দির ও বিবেকানন্দ মঠ, এই যে আশ্রম প্রাঙ্গণটা রয়েছে, বিশ্বাস করো এখানে থাকলে না এক আলাদা রকমের শান্তি তোমরা ফিরে পাবে। পুরো মঠ প্রাঙ্গণটা এত সুন্দর করে সাজানো এবং এত সুন্দর, এত রকমের গাছগাছালি রয়েছে, চারিদিকটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের এইখানে রাত্রিবাস করলে আশা করছি কোনো রকম সমস্যা হবে না। তবে আশ্রম প্রাঙ্গণ তো কিছু তো বাধা নিষেধ মেনে চলতেই হবে। যেমন তোমরা আশ্রম প্রাঙ্গণে রাত্রিবাস করলে কোনো রকমের ড্রিঙ্ক করতে পারবে না, নেশাজাত দ্রব্য নিয়ে এন্ট্রি করতে পারবে না। এই সমস্ত জিনিসগুলো মেনে চললে পরেই আশা করছি এখানে যদি তোমরা রাত্রিবাস করো দারুণ সুন্দরভাবে তোমাদের সময় কেটে যাবে। রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে মন্দির প্রাঙ্গণে গিয়ে সকালবেলার পুজো দেখা থেকে শুরু করে সন্ধেবেলার সন্ধে আরতি দেখা, বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতিষ্ঠিত হওয়া এই বিবেকানন্দ মঠ প্রাঙ্গণ হাঁটা পথে ঘুরে দেখা, টাইমে টাইমে খাবার দাবার খাওয়া, সমস্ত কিছু মিলিয়ে দিনটা যেন বেশ সুন্দরভাবেই কেটে যাবে। আমাকে যে রুমটা দিয়েছে, রুমটা খুব ভালো জায়গাতে, একদম গ্রাউন্ড ফ্লোরে 2 নাম্বার রুমটা অফিস কাউন্টারের পাশেই রয়েছে। এই রুমেই আমি রাত্রিবাস করব। সব থেকে বড় কথা হলো আমার রুমের ঠিক পাশেই তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় জায়গাটা, এটা হলো মন্দির প্রাঙ্গণ। এখানে খুব সুন্দরভাবে সকালবেলা সন্ধেবেলা পুজো হয়। আমি যখন এখানে আছি সন্ধে আরতিটাও খুব সুন্দর করে তুলে ধরবো। আপাতত রুমের ভেতরে এন্ট্রি করব। রুমটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। গেট দিয়ে এন্ট্রি করলে পরে সবার প্রথমে চোখে পড়বে একখানা বড় বেড। বেডের মধ্যে রয়েছে 2টো বালিশের ব্যবস্থা, বেডের পাশে এই সাইডে রয়েছে জানলার ব্যবস্থা। বেডের পাশে এখানে দেখা যাচ্ছে সুইচ বোর্ড, একখানা রয়েছে টি টেবিল, স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা, এইদিকেও রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা, অল আউট রয়েছে। আর একই ফ্রেমের মধ্যে রয়েছে খুব সুন্দরভাবে বাঁধানো স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, এখানে রয়েছে সারদা মা, খুব সুন্দর লাগছে। আর এইদিকে অনেকটা স্পেস রয়েছে। একটা রুমের মধ্যে 2টো বেডের ব্যবস্থা, এই দিকের বেডটা হলো ডাবল বেড আর এই দিকের বেডটা হলো সিঙ্গেল বেড। সিঙ্গেল বেডটা ঠিক যেখানে রয়েছে পাশেই দেখা যাচ্ছে বড় একখানা জানলা, একখানা আলনার ব্যবস্থা রয়েছে, চেয়ার, রুমের ভেতরেই রয়েছে বেসিনের ব্যবস্থা আর ছোট্ট একখানা আয়না। অ্যাটাচ রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যান্ড শাওয়ার, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, বালতি, মগ, সমস্ত কিছু রয়েছে। তোমাদের কেমন লাগলো রুমটা অবশ্যই জানিও। আর রুমের ভেতরেই রয়েছে ওয়াশরুমের বাইরের দিকে একখানা ডাস্টবিনের ব্যবস্থা, লাইট, পাখা, সমস্ত কিছু রয়েছে। ডাবল বেডটা ঠিক যেখানে রয়েছে মাথার উপরে দেখো পাখা রয়েছে, এদিকেও কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে। আবার এক্সট্রা ভাবে একখানা আমাদেরকে স্ট্যান্ড ফ্যানও দিয়েছে, কোনো রকম সমস্যা হবে না। অনেকটা দূর থেকে অনেক ভোরবেলা জার্নি শুরু করে এখানে এসে পৌঁছেছি, একদম বিধ্বস্ত অবস্থা। আপাতত ওয়াশরুমে যাব, ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। শুধু কি বড়রাই ঘোরাফেরা করবে, মজা করবে তা কি কখনো হয়? না না, তোমাদের সাথে যদি তোমাদের বাড়ির ছোট কুচে কাচারা থাকে তারাও দারুণ সুন্দরভাবে এখানে মজা করতে পারবে। মঠ প্রাঙ্গণের ভেতরে খুব সুন্দর একখানা রয়েছে শিশু উদ্যান, যেখানে স্লিপার থেকে শুরু করে দোলনা, হাঁস, মানে বাচ্চারাই এই সমস্ত জিনিসগুলো বেশ ভালো বুঝবে। বাচ্চাদের মনোরঞ্জন করার মতো অনেক কিছু গেমস রয়েছে, যেখানে বাড়ির ছোট কুচে কাচারা দারুণ সুন্দর করে সময় কাটাতে পারবে।
এমনকি শিশু উদ্যানের পাশেই এই যে তোমরা খোলা মাঠ প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ, সেখানে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। যদি তোমরা কেউ সমুদ্র সৈকতে স্নান করো, ভেজা জামা কাপড় এখানে এসে নেড়ে দিতে পারবে। রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের ঠিক পাশেই রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের নিজস্ব ছাত্রাবাস এবং স্কুল। ছাত্রাবাসে থাকা বাচ্চাগুলো সময় বিশেষে এই পার্কে এসে খেলাধুলা করে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা একটু রেডি হয়ে চলে এসেছি দুপুরের খাবার দাবার খেতে। সবার প্রথমেই দেখিয়ে দেবো আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি। আমি যেদিকে রুমটা নিয়ে আছি মন্দির প্রাঙ্গণের একদম ঠিক পাশে অতিথি নিবাসে, আর এখন দাঁড়িয়ে রয়েছি ত্রিনয়নী মা শারদা অতিথি নিবাসের একদম ঠিক সামনে। রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের ভেতরে থাকা আরো একখানা এরিয়া, বেশ অনেকটা বড় জায়গা নিয়ে বিস্তৃত, তো এই দিকেও বেশ অনেকগুলো থাকার রুমের ব্যবস্থা রয়েছে। একবার আমি এসেছিলাম এই দিকের রুমেই ছিলাম, তবে এই দিকের রুমগুলো প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা রুমেই গেস্ট রয়েছে। রুম তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, তবে বলে দিতে পারি আমি ঠিক যেদিকে রুমটা নিয়ে আছি সেদিকে রুমটা তোমরা দেখেছো, তার থেকেও এই দিককার রুমগুলো না আরো সুন্দর করে সাজানো গোছানো, এটা একদম নতুন তৈরি করা হয়েছে। তবে আমি অনেকটা দূর থেকে জার্নি করে এসেছি বলে দুপুরের খাবারটা খেতে আমার অনেকটা লেট হয়ে গেল। মোটামুটি দুপুরবেলা 1টা-1:30টা থেকে দুপুরের খাবার দাবার এখানে স্টার্ট হয়ে যায়। আর রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের ভেতরে তোমরা কিন্তু খুব সুন্দর খাবার দাবারের ব্যবস্থাও পেয়ে যাবে। দুপুরের খাবারটা এখান থেকেই কমপ্লিট করে নেব। ত্রিনয়নী মা শারদা অতিথি নিবাসের ঠিক যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে, এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, 2-4টে সিঁড়ি রয়েছে সামনের দিকে। সিঁড়ি ধরে একটু নিচের দিকে নেমে গেলে পরেই বেশ বড়, অনেকটা বড় রয়েছে কিন্তু ডাইনিং হল, সেখানে বসেই দুপুরের খাবারটা কমপ্লিট করে নেব। রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের অতিথি নিবাসে থাকা প্রত্যেকটা গেস্ট তারা চলে এসেছে সময় মতো দুপুরের খাবার দাবার খেতে। আশেপাশের ভিউ দেখে বুঝতেই পারছো জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় কথা, একদম স্বল্প খরচার বিনিময়ে তোমরা এখানে থাকা এবং খাওয়ারের ব্যবস্থাও পেয়ে যাবে। বসে পড়েছি দুপুরের খাবার দাবার নিয়ে। দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত, আলু ভাজা, পুঁই শাক এবং কুমড়ো দিয়ে একখানা মেশানো তরকারি, ডাল, চাটনি আর মাছ, মাছের ঝোল রয়েছে। সবকিছু একসাথে মিশে যাবে বলে শুধুমাত্র আমি এখন মাছটাই নিয়েছি। এই হলো মাছের সাইজ। এই দিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করে নেব। একদম কম খরচায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা বলেই তোমরা ভাবতেই পারো যে নর্মাল খাবার কিংবা যেমন তেমন খাবার প্রোভাইড করবে। না না, এটা ভুল ধারণা। খাবার দাবারের মান বেশ ভালো। সব থেকে বড় কথা, বসে খাওয়ার ব্যবস্থা তো রয়েছে। প্রতিটা খাবার তোমাদের যতবার দরকার ততবার চেয়ে নিতে পারবে, দাদারা ততবারই সার্ভ করবে। একদম পেট ভরে প্রতিটা খাবারই তোমরা পাবে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। ওয়েদারটা ভীষণ সুন্দর, রুমে বসে সময় নষ্ট করা যাবে না। ভেবেছিলাম এতটা দূর থেকে জার্নি করেছি, অনেকটা টায়ার্ড, একটু রুমে গিয়ে রেস্ট নেব। বিশ্বাস করো সেটা একদম ইচ্ছে হলো না, বেরিয়ে পড়লাম ঘুরতে। আশেপাশের পরিবেশটা কেমন সেটাও তো একটু ঘুরে তোমাদেরকে দেখাতে হবে। তবে আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ থেকে বেরিয়ে চলে এসেছি বাইরের দিকে। আমি দেখিয়ে দিচ্ছি, ওই যে একখানা ঘর দেখা যাচ্ছে পাকা, লাইটের একটা পোল রয়েছে, দেখো সেইখান থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ শুরু হয়েছে। ওইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এতটা বড় জায়গা নিয়ে বিস্তৃত রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি স্কুল প্রাঙ্গণের একদম ঠিক সামনে। রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের নিজস্ব রয়েছে স্কুল। ব্যাক সাইডে তোমরা দেখতেই পাচ্ছ বড় যে গেটটা রয়েছে, এটা হলো স্কুলের পার্সোনাল গেট। এখান থেকে দেখিয়ে দিচ্ছি, লেখা রয়েছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠ। এখানে বাচ্চারা এখন পড়াশোনা করছে। বিকেল 4টের আগে ভেতরে এন্ট্রি করা যাবে না, যার জন্য আমি বাইরের দিক থেকেই দেখিয়ে দিলাম। স্কুলের ঠিক উল্টো দিকেই একখানা ছোট্ট দোকান রয়েছে। এই দোকানের পাশ দিয়ে একখানা রাস্তা রয়েছে, সরু একদম চাপা রাস্তা। সেই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সমুদ্র সৈকতের দিকে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দোকানটার ঠিক পাশে এখানে একখানা সাইনবোর্ড রয়েছে, লেখা রয়েছে অ্যারো সাইন দিয়ে লাল কাঁকড়া সি বিচ যাওয়ার রাস্তা। এই দিকে দেরি করব না, এই রাস্তাটা ধরেই সমুদ্র সৈকতের দিকে এখন এগিয়ে যাব। মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো হচ্ছে হাওয়া। আমাকে দেখে বুঝতেই পারছো, চুলটা ছেড়ে রেখেছিলাম, পুরো পাগল পাগল অবস্থা হয়ে গিয়েছিল, চুলটা বেঁধে নিলাম।
একটা নির্জন সমুদ্র সৈকত, যে সমুদ্র সৈকতকে লাল কাঁকড়া সমুদ্র সৈকতও বলা হয়ে থাকে। তবে বিশ্বাস করো, মন্দারমণি বলো, দীঘা বলো কিংবা পুরী বলো, যে পরিমাণে এখন মানুষজনের ভিড় বা পর্যটকদের ভিড়, তোমরা যারা একটু শান্ত নিরিবিলি জায়গাতে থেকে সময় কাটাতে চাচ্ছ, তারা এই সমস্ত জায়গাতে ভিজিট করতেই পারো। লাল কাঁকড়া সমুদ্র সৈকত থেকে হাঁটতে হাঁটতে মোটামুটি 1.5 কিলোমিটার সামনের দিকে এগিয়ে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকজন পর্যটক, সেইখান থেকে হাঁটা শুরু করেছিলাম। দূর থেকেই না এই জায়গাটার ভিউটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সারিবদ্ধভাবে সমুদ্র সৈকতের পাড়ে 2-3টে নৌকো রাখা রয়েছে, এত সুন্দর লাগছিল, তাই হাঁটতে হাঁটতে চলেই এলাম দেখতে। তবে বিশ্বাস করো, এখানে এত লাল কাঁকড়া রয়েছে, সারিবদ্ধভাবে লাল কাঁকড়াগুলো ঝাঁক বেঁধে যাচ্ছে সমুদ্র সৈকতের দিকে। আমি এইখান থেকে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি বড় বড় লাল কাঁকড়া। তবে লাল কাঁকড়াকে ভিডিওতে ক্যাপচার করা ভীষণ সমস্যা হয়। একটু যদি পায়ের শব্দ বা কারো আওয়াজ পায়, গর্তের ভেতরে সাথে সাথে ঢুকে যায়। তবুও চেষ্টা করব লাল কাঁকড়া যে সুন্দর ভিউগুলো রয়েছে, তাদের যে আনাগোনা রয়েছে, সেইগুলো আমি ক্যাপচার করার। এখানে যে নৌকোটা রাখা রয়েছে, নৌকোর কাছে এসে আমার 2 ছেলে নৌকোর ওপরে উঠে বসেছে। ওরা এখন নৌকো চালক, দেখতে বেশ ভালো লাগছে। তবে এত সুন্দর হাওয়া হচ্ছে, ভাটার সময় বলে জলটা অনেকটা দূরে, তবুও আমি এখানে খুব সুন্দরভাবে সময় কাটাবো। ভাটা হলে পরেও জলের ঢেউ কিন্তু বেশ ভালো রয়েছে। এত সুন্দর ভিউ দেখে আর এত সুন্দর জল, এত সুন্দর জলের ঢেউ যা দেখে নিজেকে আর পাড়ে ধরে রাখতে পারলাম না, নেমে পড়লাম জলে। তবে এখনো পর্যন্ত আরো কিছু জায়গা রয়েছে যেগুলো আমি ঘুরে দেখব, তাই গা ভেজাবো না। তবে অল্প জলে নেমে মজা তো করাই যায়, তাই অল্প জলেই নেমে পড়েছি। জলের ঢেউ দেখেছো কি সুন্দর লাগছে। যদি স্নান না করতাম তাহলে হয়তো জলে ভিজতাম, গা ভাসাতাম। তবে এই জলে মজা করতেও বেশ ভালো লাগছে। যখন থেকে আমি লাল কাঁকড়া সমুদ্র সৈকতে এসেছি, তখন থেকে নন স্টপ আমার বড় ছেলে ওম কাঁকড়া ধরবো, কাঁকড়া ধরবো, মা আমাকে একটা প্লাস্টিক খুঁজে দাও, আমি কাঁকড়া ধরবো। বিশ্বাস করো, আমি আমার কাজ করছিলাম, ও শেষ অবধি কাঁকড়ার পেছনে লেগে থেকে একটা কাঁকড়া ধরেই ছেড়েছে, পুরো জ্যান্ত কাঁকড়া। যে কাঁকড়ার ভিডিও ক্লিপ আমরা নিতে পারছি না, ও কিভাবে কাঁকড়াটাকে ধরে নিয়েছে। ওম একটু ছেড়ে দেখাও। এতবার করে বলেছিলাম যে কাঁকড়াটাকে ধরো না, বিশ্বাস করো ওকে আমি এমনটাও বলেছিলাম, তোমাকে যদি কেউ চেপে ধরে রাখে তোমার কেমন লাগবে। কাঁকড়াটারও সেম তাই মনে হচ্ছে। অনেক কিছু বলার পরে তারপরে ও কাঁকড়াটাকে ছেড়েছিল। কাঁকড়াটাকে যখন ছেড়েছিল আমি ভেবেছিলাম মরে গেছে,
পরে তো দেখলাম ঝেড়ে মেরে দৌড় মেরে দিল, আর ছেলে এখনো তার পেছনে ঘুরে বেড়াচ্ছে। শুধু কি একটা দুটো লাল কাঁকড়া? না না, হাজারো হাজারো লাল কাঁকড়ার আনাগোনা রয়েছে পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতে। তোমরা যদি ভোরবেলার সানরাইজ এবং সন্ধেবেলার সানসেট ভিউ দেখতে চাও, তাহলে বলবো পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত তার জন্য আদর্শ জায়গা। লাল কাঁকড়া সমুদ্র সৈকত ঘোরা আমার কমপ্লিট। চলে এলাম এবারে মেন রোডে। এই যে ব্যাক সাইডে দেখো গলিটা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরেই মেন রোডে চলে এসেছি। আর এখানে কাকুর টোটো দাঁড়িয়ে রয়েছে। যে কাকুর টোটো ধরে আমি আশাপূর্ণা দেবী স্টেশন চত্বর থেকে বগুড়ান জলপাই গিয়েছিলাম, সেই কাকুকেই আমি ডেকে নিলাম বিকেলবেলা, যে কাকু তুমি একটু সময় বের করে চলে এসো, আমাদেরকে আরো একখানা গন্তব্যস্থল রয়েছে সেখানে পৌঁছে দাও। আর এখন তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা প্রচুর ফেমাস একখানা সমুদ্র সৈকত। চলো কোথায় নিয়ে যাচ্ছি আমার সাথে থাকো, সবটাই জানতে পারবে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আমরা যেহেতু একদম অফবিট সমুদ্র সৈকতের পাড়ে রয়েছি, তাই এইখানে গাড়ি চলাচল করলে পরেও শেয়ার গাড়ির অপশনটা না বড্ড কম। মানে শেয়ারে তোমাদেরকে কেউ নিয়ে যেতে চাইবে না। যেখানেই যেতে চাও না কেন তোমাদেরকে টোটো কিংবা গাড়ি রিজার্ভ করতে হবে। আমি বগুড়ান জলপাই যে কাকুর টোটো করে ঘুরেছিলাম, পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতে সেই কাকুকেই ডেকে নিয়েছিলাম। কাকু আমাদেরকে বিবেকানন্দ মঠের সামনে থেকে টোটোতে বসিয়ে নিয়ে গিয়েছিল আমাদের গন্তব্যস্থলে। গন্তব্যস্থলে আমাদেরকে পৌঁছে দেওয়ার পরে আমরা বেশ খানিকক্ষণ ঘুরেছি, আবার আমাদের সেই গন্তব্যস্থল থেকে পৌঁছে দিয়েছিল বিবেকানন্দ মঠে। টোটো রিজার্ভ করেছিলাম, খরচা হয়েছিল 200 টাকা। ফাইনালি চলে এলাম আমি মন্দারমণিতে। মন্দারমণি কতটা ফেমাস একখানা জায়গা তোমরা নিশ্চয়ই জানো। তবে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মনসামা মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে, যে টোটো এবং অটো স্ট্যান্ডটা রয়েছে সেই স্ট্যান্ডের সামনে। ব্যাক সাইডে মন্দির প্রাঙ্গণ দেখাই যাচ্ছে। মন্দির প্রাঙ্গণের সামনে দিয়ে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা ধরে কিছুটা দূর এগিয়ে গেলে পরে মন্দারমণি সমুদ্র সৈকত। আগে সবার প্রথমে মন্দারমণি সমুদ্র সৈকতটাই ঘুরে দেখবো। সেই সকালবেলা জার্নি শুরু করেছিলাম, জার্নি করে গিয়েছিলাম সবার প্রথমে বগুড়ান জলপাই, তারপরে লাল কাঁকড়া সমুদ্র সৈকত ঘুরে দেখলাম, আর এখন মন্দারমণি। ভাবো বন্ধুরা, একটা দিনেই কত সুন্দরভাবে একটু সঠিক প্ল্যানিং করলে পরেই কতগুলো জায়গা ঘুরে দেখা যায়, তাও অল্প খরচার মধ্যে। জোয়ারের জল একদম সামনের দিকে এগিয়ে আসছে, মানে এতক্ষণ ভাটা চলছিল, আর এখন যেহেতু সন্ধে হতে শুরু করেছে সবে, সন্ধ্যের টাইমটা একদম জোয়ারের সময় জলটা অনেকটা কাছে চলে আসে। যতক্ষণ ভাটা থাকে, ভাটা থাকলে পরে জলটা দূরে থাকে, তো পর্যটকদের আনাগোনা সি বিচে বেশ ভালো থাকে। আর যেহেতু জোয়ারের সময় জলটা কাছে চলে আসছে, যতজন পর্যটক ছিল সমুদ্র সৈকতে সকলেই আস্তে আস্তে উঠে যাচ্ছে সমুদ্রের পাড়ে, কারণ এই জোয়ারের জলটা একদম বোল্ডারের কাছে চলে যাবে। যতক্ষণ না জলটা মোটামুটি কাছে আসছে ততক্ষণ সমুদ্র সৈকতে আমি খুব সুন্দর করে মজা করব। মন্দারমণি সমুদ্র সৈকতে জলের ঢেউ আস্তে আস্তে বেশ অনেকটা বেড়ে গিয়েছে। জল কোথায় চলে এসেছে দেখো, আর এই জলটাই আস্তে আস্তে চলে আসবে এত দূর পর্যন্ত। সন্ধ্যের সময় এত সুন্দর ভিউ লাগে, জলটা যখন এতটা দূর চলে আসে ভীষণ সুন্দর দেখায়। আর সাথে যেহেতু আমার রিশু রয়েছে, আমি আগে ভাগেই ওপরের দিকে উঠে চলে এসেছি। হঠাৎ করে জলটা বেড়ে গেলে পরে এই বোল্ডারের ওপর দিয়ে আসতে না ভীষণ সমস্যা হয়, তাই আগে ভাগে চলে এসেছি। আর এখন ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আশেপাশে একটু আমি যদি এই দিককার ভিউটা একটু সৌরভকে বলবো ঘুরিয়ে দেখাতে, দেখো কত পর্যটকেরা বসে এখানে সুন্দরভাবে সময় কাটাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। মন্দারমণি সমুদ্র সৈকতের একদম বিচের পাড়েই বলতে পারো উঁচু উঁচু বেশ
বড় ঘর দেখতে পারবে। দেখো এই যে নিচের দিক থেকে অনেকটা উঁচুর দিকে, ওপরের দিকে যে লাইটিং করা এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু রেস্টুরেন্ট। তোমরা চাইলে পরে দুপুরের কিংবা সন্ধ্যেবেলা কিংবা রাত্রেবেলা এসে বিভিন্ন ধরনের সি ফুড গুলো অর্ডার করে রান্না করিয়ে নিয়ে খেতে পারো। আর জোয়ারের সময় যখন জলটা কাছে চলে আসে না, পুরো নিচের দিকে জলে ভর্তি থাকে, ওপরের দিকে বসে খাবার দাবার খেতে বেশ ভালো লাগে। আর এই দিকে দেখো সমুদ্র সৈকতের পাড়ে, মানে যে রাস্তাটা ধরে আমি আসলাম, একদম বিচের পাড়ে প্রচুর দোকানপাট বসেছে। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবে, তারপরে সামুদ্রিক মাছগুলো সেগুলোও তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে অর্ডার করিয়ে নিয়ে রান্না করে খেতে পারবে। মোটামুটি মন্দারমণি সমুদ্র সৈকত বিকেলের পর থেকে একদম রাত্রি পর্যন্ত বেশ সুন্দর জমজমাট হয়ে ওঠে। শুধুমাত্র তোমরা সমুদ্র সৈকতই ঘুরে দেখবে আর কেনাকাটা করবে না, তা তো হতেই পারে না। যে কোনো জায়গাতে ঘুরতে গেলে পরে স্মৃতি হিসেবে কিছু টুকটাক কেনাকাটা তো করতেই হয়, যেগুলো বাড়িতে নিয়ে আসতে হয়। আচ্ছা, মন্দারমণি সমুদ্র সৈকতকে পেছনে ফেলে আমি চলে এসেছি মন্দারমণি যে মেন মার্কেটটা রয়েছে সেই মার্কেট এরিয়াতে। পায়ে হেঁটে সকালবেলাই বলো কিংবা সন্ধেবেলা বলো, এই মার্কেট এরিয়া ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। আর আমরা তো মেয়ে মানুষ, আমাদের যে কোনো মার্কেট ঘুরতে বেশ ভালো লাগে, একটু কেনাকাটা না করলেও হয় না। এখানে জুয়েলারি, ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের খেলনা সমস্ত কিছু পেয়ে যাবে। এমনকি খাবার দাবারেরও দোকান রয়েছে। তোমরা চাইলে পরে রাতের কিংবা দুপুরের খাবার দাবার এই মার্কেটের মধ্যেই কিন্তু কমপ্লিট করে নিতে পারো। আশেপাশে বেশ অনেকগুলো হোটেল রয়েছে। হাঁটা পথে ঘুরে দেখছিলাম মন্দারমণির এই মার্কেটটা। কিছু জিনিসের দরদামও করেছিলাম, তবে জিনিসপত্রের দাম শুনে যেটা বুঝলাম, এখানে জিনিসের দাম একটু চড়া। এইবারে বুঝতেই পারছো, পর্যটন কেন্দ্রে জিনিসপত্রের দাম তো চড়া হওয়ারই কথা। তবুও যদি কোনো জিনিস পছন্দ হয়ে থাকে দরদাম করে কিনে নিতে পারো। তাছাড়াও এখানে প্রচুর ড্রাই ফ্রুটের দোকান রয়েছে। ব্যাক সাইডের ভিউ দেখে বুঝতেই পারছো এখন এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। মন্দারমণিতে থাকা একদম মেন রোডের পাশেই মনসা মায়ের মন্দির। মন্দারমণিতে বলতে পারো সব থেকে বড় মন্দির। মন্দির প্রাঙ্গণটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের একখানা জায়গা। মন্দিরটা সন্ধেবেলা এত সুন্দরভাবে আলো দিয়ে সেজে ওঠে, যার জন্য পুরো আশেপাশের ভিউটাই চেঞ্জ হয়ে যায়। তোমরা অবশ্যই মন্দির প্রাঙ্গণে আসবে, দর্শন করবে, বেশ ভালো লাগবে। সমুদ্র সৈকতে তো আমরা ঘুরতে যাবই, কিন্তু একটু যদি সমুদ্র সৈকতকে পেছনে ফেলে এই সমস্ত জায়গাতে আসা যায়, দেখবে একটা আধ্যাত্মিক জায়গা, তো বেশ ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণে সন্ধেবেলা ভীষণ সুন্দরভাবে সন্ধে আরতি হয়। আর আমি মন্দারমণিতে আসলে পরে সন্ধে আরতিটা একদম মিস করি না, বসে এখানে খুব সুন্দরভাবে সন্ধে আরতিটা দর্শন করি। আর এইখানে সন্ধে আরতি দর্শন করে সোজা আমি মন্দারমণি থেকে বেরিয়ে পড়বো আমাদের আশ্রম প্রাঙ্গণে যাওয়ার জন্য, মানে রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে যাওয়ার জন্য। কাকুকে আমি আগে থেকেই বলে রেখেছি। তো এইখানকার সন্ধে আরতিটা আগে দর্শন করব, তারপরে কাকুকে ডেকে নিয়ে কাকু টোটোতে বসে সোজা বিবেকানন্দ মঠে আমি বেরিয়ে পড়বো। আপাতত মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ সময় কাটাবো। ফাইনালি চলে এলাম রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে। সন্ধেবেলা ভীষণ সুন্দরভাবে এখানে সন্ধে আরতি হয়। সব থেকে বড় কথা হলো রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের যে ছোট কুচে কাচারা রয়েছে, ছাত্রাবাসের বাচ্চারা, তারাই এখানে খুব সুন্দরভাবে সন্ধে আরতি করে, যেটা দেখার জন্য এই আশ্রমে থাকা প্রত্যেকটা গেস্ট কিন্তু বসে খুব সুন্দরভাবে সন্ধে আরতি দেখে। আর এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণটা দেখো কি সুন্দর। মন্দির প্রাঙ্গণের সামনের দিকে বেশ অনেকটা বড় জায়গা রয়েছে, এখানেই বাচ্চারা বসে। এখানে লাইট পাখার ব্যবস্থা রয়েছে, এবং যাদের হাঁটুতে সমস্যা রয়েছে, পায়ে সমস্যা রয়েছে, তাদের জন্য এখানে কিন্তু দেখো বসার জন্য খুব সুন্দর চেয়ারের ব্যবস্থা রয়েছে। এখানে বসে সন্ধে আরতি এবারে দর্শন করব।
ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে ঠিক 7টা। বসে পড়েছি আলুর চপ, মুড়ি, কাঁচা লঙ্কা, দুধ চা নিয়ে। এই হলো আজকে আমাদের সন্ধেবেলার টিফিন। বড় ছেলে আমার সারাদিন এত মজা করেছে, এত ঘুরেছে, রুমে এসে সোজা ঘুমিয়ে পড়েছে। বলল আমি আর খাওয়ারই খাবো না। তাই ছোট ছেলেকে সঙ্গী করে বসে পড়লাম মুড়ি আর চপ খেতে। সাথে রয়েছে গরম গরম দুধ চা। আমি আবার চা খেতে খুব একটা পছন্দ করি না, তবে সময় বিশেষে এখন আবার একটু খেয়ে টেস্ট করে দেখি। মুড়ি চপ খাওয়ার পরে একটু আশ্রম প্রাঙ্গণটা ঘুরে দেখছিলাম, কত সুন্দর আলো দিয়ে সেজে উঠেছে। অতিথি নিবাসে প্রতিটা রুম ভর্তি, মানে প্রতিটা রুমেই গেস্ট রয়েছে। বিশ্বাস করো, এত লোকজন থাকার পরেও জায়গাটা এত শান্ত, এত নিরিবিলি, এক আলাদা রকমের শান্তি খুঁজে পাবে। আশ্রম প্রাঙ্গণের বাইরে বসে অনেকক্ষণ আমি সময় কাটিয়েছিলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি ঠিক 9:30। চলে এসেছি রাতের খাবার খেতে। সারাদিন এতটা পরিমাণে মজা করেছি, এত ঘোরাঘুরি করেছি, ভীষণ পরিমাণে টায়ার্ড। খুব চটজলদি করে রাতের খাবারটা কমপ্লিট করব আর রুমে গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো। তবে রাতের খাবারে কি কি রয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাদা ভাত, ঢেঁড়স আলু ভাজা, ডিমের কারি, আলু পটলের তরকারি আর ডাল। এই দিয়ে রাতের খাবারটা চটজলদি করে কমপ্লিট করে নেব। দুপুরবেলা যখন খাবার খেতে বসেছিলাম, সেই সময়ই আমাদেরকে যেসব দাদারা খাবার সার্ভ করছিল তারাই জিজ্ঞেস করে নিয়েছিল রাতের খাবারে কি নিতে চাই, ভাত না রুটি। মানে তোমরা বুঝতেই পারছো, রাতের খাবারে অপশানে ভাতটাও থাকবে, রুটিটাও থাকবে। যে যেটা খেতে চাও আগে থেকে জানিয়ে দেবে। খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল। মানে খাবারগুলো এমনভাবেই তৈরি করা হয়, ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষজন সকলেই তৃপ্তি করে খেতে পারবে। রাতের খাবার দাবার খেয়ে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। নেক্সট ডে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। আর আমি রুম থেকে বেরিয়েই দেখছি এখানে মহারাজ বসে রয়েছেন। ফাঁকাই বসে রয়েছেন বলে মহারাজের সাথে একটু কথা বলে জেনে নেব যে এখানে থাকতে হলে পরে মোটামুটি কত টাকা খরচা হতে পারে। অতিথি নিবাসে থাকার জন্য মানে আমাদের খরচ হচ্ছে পার ডে পার হেড 600। খাওয়া দাওয়া সকালবেলা 6:30 চা বিস্কিট, 8:30 ব্রেকফাস্ট, 1টার সময় লাঞ্চ, 4:30 চা বিস্কিট, 7:30 টিফিন, 7টায় টিফিন, আবার 9:10 হয়েছে ডিনার, রাতের খাবার। যে রাত্রে যে ভাত, সকালে মাছ থাকবে, রাত্রে ডিম থাকবে। আর যদি অনেকে বলে যে নিরামিষ খায়, নিরামিষের খাওয়ার ব্যবস্থা আছে নিরামিষের। আচ্ছা, এখানে যারা থাকবে ডকুমেন্টস কি জমা দিতে হবে রুম নেওয়ার জন্য? আধার কার্ড নিয়ে আসতে হবে। মোটামুটি কতদিন আগে ফোন করে বুক করতে হবে? কিন্তু ভিড়টা খুব বেশি এখানে। 15 দিন, 10 দিন, 1 মাস, 1.5 মাস আগে যে যেমন পারে বুকিং করে নিচ্ছে। আগে থেকে বুকিং করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। স্পট বুকিং হয় না, স্পটে এসে রুম বুক হবে না। তোমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে এসে থাকতে চাইছো এবং আগে থেকে রুম বুক করতে চাইছো, তার জন্য কন্ট্যাক্ট নাম্বারের অবশ্যই প্রয়োজন রয়েছে। 4টে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেই 4টে কন্ট্যাক্ট নাম্বারই আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় সকাল 8:30টার মতনই বাজে। আর সকালবেলা 8:30টার সময় সকালের জল খাবারটা দেওয়া হয়। তাই যথারীতি এখন সোজা চলে যাব আমি ডাইনিং হলে। সকালের জল খাবারে কি থাকছে সেটা আমি সেখানে গিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। দুই ছেলেকে সাথে নিয়ে বসে পড়েছি সকালের জলখাবার খেতে। সকালের জলখাবারে রয়েছে গরম গরম লুচি, ছোলার ডাল, সাথে রয়েছে দুধ চা। এই দিয়েই সকালের জলখাবারটা কমপ্লিট করে নেব। দুই ছেলে অলরেডি নিজে হাতে খেতে শুরু করে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার দুই ছেলে চা বিস্কুট খেয়েছিল। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমরা চা এবং বিস্কুট পেয়ে যাবে। তারপরে তো আমি চলে এসেছি 8:30টার সময় জলখাবার খেতে। লুচি আর ছোলার ডাল খুব সুন্দর হয়েছিল। মঠ প্রাঙ্গণে এসে আমি যা যা খেয়েছি সবটাই ছিল প্যাকেজের মধ্যে। ঘড়ির কাঁটায় এখন সময় বলছে সকাল ঠিক 9টা। সকালের জল খাবার কমপ্লিট হয়ে গিয়েছে আর সকালবেলা 9টার সময় চেক আউট টাইম। যথারীতি আমি পুরো রেডি হয়ে গিয়েছি রুম ছাড়ার জন্য। আশাপূর্ণা দেবী স্টেশন চত্বর থেকে যে কাকুর টোটোতে বসে আমি সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখলাম, সেই কাকুকেই আমি আগে থেকে ফোন করে ডেকে নিয়েছি যে আমাদের
রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে আসার জন্য। যথারীতি কাকু টোটো নিয়ে হাজির হয়েছে আমাদের আশ্রম প্রাঙ্গণে। কাকু টোটোতে বসে এখন সোজা রওনা দেব আশাপূর্ণা দেবী স্টেশনে পৌঁছানোর জন্য। আশাপূর্ণা দেবী স্টেশন চত্বর থেকেই রয়েছে দুপুরবেলা 12:24 একটি লোকাল ট্রেন। যে লোকাল ট্রেনটি ধরে সবার প্রথমে পাড়ি দেব সাঁতরাগাছিতে, তারপরে সাঁতরাগাছি থেকে হাওড়ার একখানা লোকাল ট্রেন ধরে হাওড়া স্টেশন, তারপর সেখান থেকে রওনা দেব আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য, মানে আমার বাড়িতে পৌঁছে যাব। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ যারা সাবস্ক্রাইব করোনি তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।